সংবিধানের 2 নম্বর ক্লাস। আপনার সাথে আমি আছি হাসিবুল হোসেন মজুমদার, 45তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। গতকালকে কিন্তু আমরা আহ, সংবিধানে পড়েছিলাম যে 4 নং আর্টিকেলে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক নিয়ে আছে। এখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে একটু ডিটেলে পড়বো। সঙ্গীতের কিছু বিষয়গুলি আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে। তো আমরা জানি যে কালকে যে ক্লাসে আমরা পড়েছিলাম যে 4-এর 1-এ আছে হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে। তো আমরা জানি আমার সোনার বাংলার 10 লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করা হয়েছে। এবং এই জাতীয় সঙ্গীত যেটা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, এবং এটা রচনার প্রেক্ষাপট ছিল 1950 সালের বঙ্গভঙ্গ। এবং এটা প্রথম প্রকাশ করা হয় 1905 সালে, যেটা বাংলা 1312 বঙ্গাব্দ। এখন এই জাতীয় সঙ্গীত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটার নাম হচ্ছে বঙ্গদর্শন। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র এই পত্রিকাটার সম্পাদক ছিলেন। এবং এটা জাতীয় সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় হচ্ছে 3 মার্চ 1971 সালে। এবং এটা সরকারিভাবে গৃহীত হয় হচ্ছে 13 জানুয়ারি 1972 সালে। এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে 16 ডিসেম্বর 1972 সালে। তো এই 3টা সাল একটু দেখতে হবে। এবার আমরা দেখব যে এই যে জাতীয় সঙ্গীতটা আছে, যে গানটা আছে, এটা টোটাল কত লাইন। এটা টোটাল হচ্ছে 25 লাইন, কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে প্রথম 10 লাইন। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হবে হচ্ছে প্রথম 4 লাইন। ঠিক আছে? তাহলে টোটাল 25 লাইন। আর জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম 10 লাইন বিবেচনা করা হয়, এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হবে হচ্ছে প্রথম 4 লাইন। এটা গীত বিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটাও অনেক সময় এমসিকিউ আসে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো জাতীয় সঙ্গীতের যে সুর, এটা হচ্ছে গগন হরকরার একটা গান আছে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই গানের সুরে হচ্ছে এই সুরটা হচ্ছে জাতীয় সঙ্গীতে অনুকরণ করা হয়। এটা গেল। আর জাতীয় সঙ্গীতের যে ইংরেজি অনুবাদক, তিনি হচ্ছে সৈয়দ আলী আহসান। ঠিক আছে? এগুলা জাস্ট ছোট ছোট এমসিকিউ টাইপ প্রশ্ন। এগুলো অনেক সময় অনেক পরীক্ষায় আসে। আমরা যেহেতু সংবিধান পড়তেছি, আমরা ইন ডিটেল এখান থেকে পসিবল যেরকম প্রশ্ন হতে পারে সেই সব বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। এখন আসি আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকাও আমাদের 4 নং অনুচ্ছেদে আছে। তো একটা প্রশ্ন কমন আসে যে মানচিত্র খণ্ডিত যে পতাকা আছে, সেটা ডিজাইনার কে। আমাদের জাতীয় পতাকাটা কিন্তু এখন কিন্তু এই মানচিত্রটা নাই, কিন্তু প্রথম দিকে কিন্তু যখন জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই মানচিত্র সহ পতাকা পতাকা ছিল, যেটাকে মানচিত্র খচিত পতাকা বলে। এইটার ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। ঠিক আছে? এরপরে বর্তমান যে পতাকা মানচিত্র ছাড়া, এইটা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এটা একটু মনে রাখতে হবে দুইটা বিষয়। একটা হচ্ছে মানচিত্র খচিত পতাকা, আর একটা হচ্ছে বর্তমান যে পতাকাটা আছে। এখন মানচিত্রের বিভিন্ন প্যারামিটার আছে, একটু প্যারামিটার দিকে আমরা যাই। যেমন হচ্ছে পতাকার যে মাপটা আছে, পতাকার মাপটা হচ্ছে 10:6। হ্যাঁ, বা এটা হচ্ছে যদি আরো শর্ট করি, 2 দিয়ে ভাগ দিই, তাহলে 10-এর জায়গায় 5 হয়, 6-এর জায়গায় 3 হয়। আর এই পতাকা দিবস কবে? 2 মার্চ। আর সরকারিভাবে এটা জাতীয় জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় কবে? 17 জানুয়ারি 1972 সালে। তো পতাকা অবমাননার শাস্তি কি? যদি এই জাতীয় পতাকা অবমাননা করা হয়, তাহলে কি শাস্তি হতে পারে? এটা কি আমরা জানতাম যে জাতীয় পতাকা অবমাননা করলে এটার কোনো শাস্তি আছে? এটা শাস্তি হচ্ছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং সাথে কারাদণ্ডও থাকবে, এবং সাথে হচ্ছে কি 10,000 টাকা অর্থদণ্ড। আর কিছু কিছু স্পেশাল ডে আছে রাষ্ট্রের বা শোক দিবস, এই সময় হচ্ছে পতাকা অর্ধনমিত রাখা হয়। পতাকা অর্ধনমিত রাখারও কিন্তু একটা নিয়ম আছে, এটা পরে যাচ্ছি। কোন কোন দিনে হচ্ছে পতাকা অর্ধনমিত রাখা হয়? 21শে ফেব্রুয়ারি সহ সরকার ঘোষিত অন্যান্য যে জাতীয় শোক দিবসগুলো আছে, এই শোক দিবসগুলায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। অনেক সময় ভাইভাতেও কিন্তু এই প্রশ্ন করা হয়। যেমন আমাকে একটা ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল যে কোন কোন দিবসে হচ্ছে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। ঠিক আছে? তাহলে এই যে এক সংবিধানের প্রশ্ন, আপনি পিলিতেও পাচ্ছেন, রিটেনেও পাচ্ছেন, ইভেন ভাইভাতেও পাচ্ছেন। ঠিক আছে? মানে এই যে আমি এই লেকচারের একদম বেসিক পার্টে আছি, এটাকে আমি কখনো গ্যাস করছি যে আমাকে এরকম টাইপের প্রশ্ন করবে? আমাকে করা হয়েছে। এই যে আমি পিলির সময় পড়ছিলাম, এরপরে তার পড়া হয়নি, কমন সেন্স দিয়ে বলেছিলাম যে বিভিন্ন শোক দিবসে হচ্ছে এটা হচ্ছে অর্ধনমিত রাখা হয়। তো আমাকে পরে জিজ্ঞাসা করে হয়েছিল যে অর্ধনমিত রাখার নিয়মটা কি? এটাও কিন্তু আমি প্রপারলি জানি না। বাট এটা আমি জানতাম যে এটা সর্বোচ্চ যেখানে পর্যন্ত আহ, নিয়ে টাঙ্গানো হয় ওই পর্যন্ত নিয়ে পরে অর্ধনমিত রাখা হয়। এরকম না যে নিচ থেকে অর্ধেক উঠাইয়া এটা এখানে হচ্ছে ঝুলাই দেওয়া হয়েছে। এটা একদম সর্বোচ্চ যে জায়গায় ঝুলানো হয় সব সময়, এটা প্রথমে ওইটুকু পর্যন্ত তুলতে হবে, তুলে এরপর অর্ধনমিত করতে হবে। এটা হচ্ছে রুলস।
তো এটা গেল আমাদের পতাকার ডিটেল। তো প্রথম পতাকা উত্তোলনকারী, এটা প্রথম জাতীয় পতাকা, আমাদের যে পতাকাটা আছে এটা প্রথম উত্তোলন করছে কে? এটা প্রথম উত্তোলন করেছে আসম আব্দুর রব। ঠিক আছে, দেখেন আমরা একটু চিত্র সাহায্যে দেখি যে এই যে 2 মার্চ 1901 সাল আমরা দেখতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছেন আসম আব্দুর রব। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোথায় থেকে প্রথম পতাকা উত্তোলন করা হয়। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। কবে? 2 মার্চ 1971। এবং কে এটা উত্তোলন করে? আসম আব্দুর রব। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে জাতীয় প্রতীকের ডিজাইনার। জাতীয় পতাকা দেখলাম, জাতীয় সঙ্গীত দেখলাম, এখন আমরা জাতীয় প্রতীকে চলে আসছি। তিনটা নিয়েই কিন্তু আমাদের সংবিধানের 4 নং অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে, তো জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, এটা মনে রাখতে হবে। এবং জাতীয় প্রতীকটা দেখি কি, এটা এখন আমরা ডিটেলে পড়বো। এই দেখেন এখানে তারকা আছে, দুই সাইডে 2টা তারকা আছে, মাঝখানে শাপলা ফুল আছে, ঢেউ আছে, এরপরে হচ্ছে ধানের শীষ আছে, পাট পাতা আছে, সবই আছে। তো এটা ডিটেলে পড়ি, কি আছে দেখি। জাতীয় প্রতীক, এটা কি ডিটেলে পড়লে? একটা শাপলা। এই কোশ্চেনটাও আসছে যে কয়টা তারকা আছে জাতীয় প্রতীকে। ঠিক আছে, বিসিএস এ এই প্রশ্নটা আসছে। একটা শাপলা আমরা দেখতেছি, এখানে একটা শাপলা, পরে ধানের শীষ, ধানের শীষ, এখানে একটা ধানের শীষ, 3টি পাট পাতা, এই যে 1টা 2টা 3টা, এটা হচ্ছে পাট গাছের পাতা বুঝাইছে। আর 4টা তারকা হচ্ছে সংবলিত, 1 2 3 4। ঠিক আছে, এরপরে আরো ডিটেলে হচ্ছে অনেক সময় দেখে রাখেন, বলতেছি না যে নট নেসেসারি মুখস্থ করতে হবে, দেখে রাখেন। এখানে কি 5টা ঢেউ আছে, এই যে 1 2 1 2 3 4 5 এত। উম, মানে এরকম প্রশ্ন তো হয় না, তাও জাস্ট হচ্ছে পতাকাটা বিশ্লেষণ করলাম একটা দেশের নাগরিক হিসেবে, মানে প্রতীকটা বিশ্লেষণ করলাম। একটা দেশের নাগরিক হিসেবে জানা উচিত আমাদের প্রতীকটা কি মিন করে, প্রতীকে কি আছে। ঠিক আছে, তো জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এটা মনে রাখতে হবে যে জাতীয় প্রতীক কারা ব্যবহার করতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি নথিতে এই জাতীয় প্রতীকটা ইউজ করা হয়। এখন এই যে জাতীয় প্রতীক, এটা কি মিন করে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতি বোঝানোর জন্য পানি, ধান ও পাট। হ্যাঁ, পাট কিন্তু একসময় বাংলাদেশ কিন্তু পাট চাষে কিন্তু খুবই ফেমাস ছিল, এখন হয়তো বা ওইরকম নাই, কিন্তু এটা কিন্তু একসময় অর্থনীতির একটা অন্যতম সেক্টর বলা যেত। এই জন্য বলা যায় যে পানি, ধান, এবং আমরা তো হচ্ছে কৃষি প্রধান দেশ। আমাদের কৃষকরা প্রধানত ধান চাষ করে। এবং আমাদের হচ্ছে আহ, নদী নদীমাতৃক দেশ, এখানে প্রচুর পানি আছে। তো এই হচ্ছে জাতীয় প্রতীকে ব্যবহার করে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির বিষয়টা বোঝানো হয়েছে। সব শেষে পানিতে থাকা শাপলা আমাদের জাতীয়তাবোধ, অঙ্গীকার ও সুরুচির জানান দেয়। ঠিক আছে, এই হচ্ছে প্রতীক নিয়ে আমরা মোটামুটি পড়লাম। এবার আমরা যাব যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে। প্রতীক আর মনোগ্রাম কিন্তু সেম না। এই যে রাষ্ট্রীয় মনোগ্রামটা আছে, এইটা হচ্ছে এ সাহা বা নিত্যানন্দ সাহা, বা ওনাকে বলে এন সাহা। এই যে জাতীয় মনোগ্রাম আছে, এই মনোগ্রামটা আমরা যদি বলি যে দেখেন, এই যে এখানে লাল বৃত্ত আছে, লাল বৃত্তর মধ্যে, এই যে লাল বৃত্তর মধ্যে বাংলাদেশের মানচিত্র, উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার। আর এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা হচ্ছে তারকা আছে। ঠিক আছে, তো লাল রঙের বৃত্তের মাঝে সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র, এটা দেখতেছি, এই যে সোনালী মানচিত্র। এবার বৃত্তে কি লেখা, যেটা বলেছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বৃত্তে কি লেখা সরকার, বৃত্তের দুই পাশে 2টা করে মোট কয়টা তারকা আছে? 4টা তারকা আছে। এখন আচ্ছা, একটু আগে একটা একটা ভুল কথা বলে ফেলছি, এটা কিন্তু জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক কিন্তু জায়গায় ইউজ হয় না। জাতীয় প্রতীক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ইউজ করতে পারে। আমি রাষ্ট্র মনোগ্রাম বলতে চেয়েছিলাম। রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবার আমরা সংবিধানের ভিতরে ঢুকে যাব। গতকালকে প্রথম অধ্যায় পড়ানো হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়বো কিছু কিছু হচ্ছে
আমরা মনে রাখার টেকনিক শিখাবো, এর মাধ্যমে কিন্তু মনে রাখা যায়। দেখবেন আপনারা যখন রেগুলার সংবিধান পড়বেন, প্রিলির ক্ষেত্রে ক্ষেত্রে বারবার যখন পড়বেন, তখন কিন্তু এত মনে রাখা মানে এই ট্রিক্স গুলা দেখবেন যে স্মরণও করতে হইতেছে না, আপনি অটোমেটিকই বলতে পারবেন 8-এ কি 9-এ কি 10-এ কি 11-তে কি। আর কালকে একটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে এই যে ধরেন আপনি 8 থেকে 25 পড়লেন, আচ্ছা 8-এ এত, এটা 9-এ এটা, 10-এ এটা, 11 এটা, এভাবে পড়ার পর পড়লেন না, এরপর একটু রিকল করার চেষ্টা, আচ্ছা 8-এ কি ছিল, 9-এ কি ছিল, 10-এ কি ছিল, এভাবে করে 12-তে আটকে গেল, 12-তে পারতেছেন না, এরপরে খাতায় দেখবেন যে 12-তে কি আছে, ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে, এই যে আপনি রিকল করার চেষ্টা করলেন, মনে করতে পারতেছেন না, এরপরে বই থেকে দেখলেন, এটা আপনি আর ভুলবেন না। এইভাবে রিকল করে পড়তে হবে, তাহলে দেখবেন সংবিধান মনে থাকবে। এবং সংবিধানের একেবারে 1 থেকে 47 নং অনুচ্ছেদ একদম ঠাড়া মুখস্থ করতে হবে। এটা আপনি আমরা যেই ছন্দগুলা বলি, ছন্দ দিয়ে মনে রাখতে পারেন, আর নাহলে রেগুলার প্র্যাকটিস করে মনে রাখতে পারেন, কিন্তু 1 থেকে 47 এখানে কোনো মাপ নেই, সব পড়তে হবে। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এরপরে টোটাল তো 153টা অনুচ্ছেদ আছে, এর পরের গুলা যেগুলো ইম্পর্টেন্ট, এগুলা ইন ডিটেল আমরা দেখাই দিব। ইন ডিটেল দেখাই দিলে রিটেনও কাজে লাগবে, আর পিলির জন্য তো হয়ে যাবে। আমরা করি। এখন দেখো, একটা ছন্দ আছে, দ্বিতীয় অধ্যায় যে অনুচ্ছেদগুলো আছে, মূলে জাতি সমাজগণ, ধর্ম, মালিক কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। আরেকবার রিপিট করি, মূলে জাতি সমাজগণ, এটা তো গণ, আমরা মিল রাখার জন্য বললাম, মূলে জাতি সমাজগণ, ধর্ম, মালিক কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। ঠিক আছে, এবার তাইলে কি বোঝায় এই ছন্দটা যখন পড়বো কবিতার মতো করে? এবার আমরা একটু ডিটেলে যাই, যে মূলে জাতি সমাজগণ বলতে কি বুঝাইছে। মূলে দিয়ে বুঝাইছে মূলনীতি সমূহ, যে মূলনীতি আছে 4টা। জাতি দিয়ে বুঝাইছে জাতীয়তাবাদ। সমাজ দিয়ে বুঝাইছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। গণ দিয়ে বুঝিয়েছে গণ ও মানবাধিকার। এখন মনে রাখার ক্ষেত্রে এই দুইটা মনে রাখবেন, সমাজতন্ত্র, খালি সমাজ দিয়ে সমাজতন্ত্র মনে রাখবেন না, শোষণ মুক্তিও মনে রাখবেন। ধরেন প্রশ্ন আসলো, সমাজতন্ত্র না আসে, বলবে শোষণ মুক্তি কোথায় আছে, আপনি তো মনে রাখছেন কি, মূলে জাতি সমাজগণ, মানে মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, কিন্তু এর সাথে যে শোষণ আছে এটা তো আপনি মনে রাখেন নাই। যদি প্রশ্ন আসে শোষণ কোথায় আছে, কোন অনুচ্ছেদ, তখন আপনার মনে হয় না। ঠিক আছে, তাইলে আগে হচ্ছে এই যে ছন্দটা আছে এটা মনে রাখবেন, এরপরে হচ্ছে এই সমাজ সাথে কি আছে, শোষণ মুক্তি, এটা মনে রাখতে হবে। যেমন আবার গণতন্ত্র, মূলে জাতি সমাজগণ, এখানে গণ আছে না, তো গণের সাথে গণতন্ত্র, এর পাশে কিন্তু মানবাধিকারও আছে, এটা দেখতে হবে। এখন আমরা যখন এটা ইন ডিটেলে পরে, তখন দেখবেন আরো ভালো করে এটা মনে থাকবে। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে হচ্ছে কি, এই যে এখানে পড়লাম মূলনীতিগুলা, এখানে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 নং অনুচ্ছেদে, এখানে জাস্ট এটাই বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ। এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি, মূল কয়টা আছে বর্তমানে? বর্তমানে 4টা মূলনীতি আছে। একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই 4টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আর দ্বিতীয় অধ্যায় পুরাটাই কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আরো মধ্যে আছে, কিন্তু মূলনীতি 4টা বোঝায়। আর আর দ্বিতীয় ভাগ পুরাটাই কিন্তু নাম হচ্ছে কি, এটা এই দ্বিতীয় নামই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এই যে 4টা আমরা কিন্তু জানি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলা সংস্কার কমিশন গঠন করেছিল, এটা আমরা সবাই জানি। তো সংস্কার কমিশন নতুন 5টা মূলনীতি সাজেস্ট করেছিল। ঠিক আছে, এই পাঁচটি কি, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এই 5টা প্রস্তাবিত মূলনীতিগুলা হচ্ছে, এটা এই প্রস্তাবিত মূলনীতিগুলা মুক্তিযুদ্ধ, এরপর হচ্ছে গণ অভ্যুত্থান, সবকিছুর উপর বেস করে নতুন ভাবে সাজেস্ট করছে। এই কয়টা মূলনীতি সাজেস্ট করছে? 5টা। কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, বহুত্ব ও গণতন্ত্র। ঠিক আছে, তাহলে সংবিধানে এক্সিস্টিং মূলনীতি কোনগুলা? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আর প্রস্তাবিত মূলনীতি কোনগুলা? 5টা। সাম্য, সামাজিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভৌতবাদ ও গণতন্ত্র। ঠিক আছে, আশা করি এইটুক পর্যন্ত ক্লিয়ার। এবার এই যে আমরা শর্টকাট মনে রাখলাম না, শর্টকাট বলতে কি, ছন্দ, এই যে মূলে জাতি সমাজগণ, এই যে জাতি জাতিবাদ, এই যে সমাজ সমাজতন্ত্র, শোষণ এবং মানে গণতন্ত্র, ডিটেল ডিটেলে বললে হবে কি, তখন আমরা মনে থাকবে। আমরা যদি খুব শর্টকাটে পড়তে যাই, তাহলে কিন্তু আমাদের সংবিধান আর্টিকেল গুলো মনে থাকবে না। আমরা যখন ইন ডিটেল ভিতরে কি পড়বো, মনেও থাকবে। এবং এখন কিন্তু ডিপ প্রশ্ন হয়, একেবারে ফ্ল্যাট প্রশ্ন কিন্তু হয় না।
এখন কিন্তু এরকম কম আসে, 9 নং অনুচ্ছেদ আছে, এর আগে আসতো। এখন প্যাটার্ন 9 কি আছে এগুলো আসে, 10-এর ভিতরে আসে। চলেন না, এগুলো ভিতর কি আছে এটা পড়া অতটা কঠিন কিছু না। কিভাবে কঠিন কিছু না, চলেন দেখি। যে 9 নং অনুচ্ছেদ জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বলতে কি বুঝাইছে? যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পেয়েছে, এই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। মানে এই ভাষাগত আমাদের একটা মিল ছিল বাঙালি জাতির মধ্যে, সংস্কৃতিগত একটা মিল ছিল। এই মিলের মাধ্যমে এই যে বাঙালি জাতি কি করছে, ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ হয়ে কি করছে, জাতীয় মুক্তিযুদ্ধ করছে, জাতীয় সংগ্রাম করছে। এবং এর মাধ্যমে কি হয়েছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করছে। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুটো দুই জিনিস, ঠিক আছে? আপনি ভূখণ্ড দখল করতে হবে এবং ভূখণ্ডের উপর আপনার প্রভাব বিস্তার করতে হবে। ভূখণ্ডের উপর যদি আপনার প্রভাব না থাকে তাহলে কিন্তু সার্বভৌমত্ব থাকবে না। এই যে বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করছে, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতিকেই বলা হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এই যে আমরা ইন ডিটেল দেখে ফেললাম, তাহলে এখন বোঝা যাচ্ছে 9 নম্বর মানে কি, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে বাদ বলতে কি বলছে, ওই মুক্তিযুদ্ধের সময় ভাষা ও সাংস্কৃতিগত ভাবে যে জাতি এক হয়ে যুদ্ধ করছে, যুদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করছে, ওই যে ঐক্য ও সংহতি আছে, আমার জাতীয়তাবাদ। ওইটার উপর base করে আমরা যুদ্ধ করছি, ওইটা সবসময় আমরা জাতীয়তাবাদ হিসেবে গণ্য করব। এটা আমাদের হচ্ছে একটা বলা যায় এক প্রকার শক্তি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এইবার যাব হচ্ছে 10। 10-এ আছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। তো সমাজতন্ত্র ও শোষণ মুক্তি বলতে কি বুঝাইছে, যে মানুষের উপর শোষণ হবে না, এরকম একটা বিষয়। যে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত নেয়ানুক ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তার মানে কি, এর সমাজতান্ত্রিক হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থাকবে এবং মানুষের উপর শোষণ হবে না। এটা হচ্ছে 10 নং অনুচ্ছেদ আছে। তারপরে কি বলা আছে, গণতন্ত্র মানবাধিকার। গণতন্ত্র বলতে কি বোঝায়, যেখানে হচ্ছে মানুষের হচ্ছে প্রাধান্য থাকবে, মানুষের ডিসিশনে সরকার গঠন হবে, মানুষের ডিসিশনে মানুষ ভোট দিবে, সরকার নির্বাচন করবে। তাইলে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা থাকিবে, মানবতার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্য নিশ্চিত হইবে। এই যে আমরা এখন অনুচ্ছেদটা পড়লাম, গণতন্ত্র মানবাধিকার। এখন প্রশ্ন আসতে পারে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে, এটা সংবিধানের কোথায় বলা আছে? এখন আমরা, আপনি ধরেন যে পড়লেন খালি গণতন্ত্র মানবাধিকার, এখন মনে পড়বে না, এটা তো পড়ি নেই। এই যে এখন ডিটেল পড়ার কারণে আপনি কিন্তু জেনে গেছেন যে 11-র ভিতরে কিন্তু এটা আছে, যে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। ঠিক আছে, তাই হচ্ছে এখানে গণতন্ত্র মানবাধিকার এবং এই ডিটেলে বলা আছে যে এই পোর্শনটা। আশা করি একটু ক্লিয়ার। এবার এই যে আমি প্রথম, এবার আমরা দ্বিতীয় ছন্দে যাই। কি বলছে, ধর্ম মালিক কৃষক মন। ধর্ম মালিক কৃষক মন বলতে কি বোঝায়, আমরা যদি বলি, ধর্ম দিয়ে বোঝায় ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 13 মালিক দিয়ে বোঝায় মালিকানা নীতি। 14 কৃষক বোঝায় কৃষক শ্রমিকের মুক্তি। আর 15 দিয়ে কি বোঝায়, মন। মন মানে কি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এটা মনে রাখবেন, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এখন আমরা ডিটেলে যাই, যে ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা বলতে কি বুঝেছি, এটা 12 নং অনুচ্ছেদে আছে। কি আছে এর মধ্যে, একটা উপধারা আছে। কি, 12 কিন্তু ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা। এখন যদি প্রশ্ন হয় 12-র কতে কি আছে, 12-র খতে কি আছে, 12-র গতে বা গহতে কি আছে, বা এইটা দিয়ে বললো যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করা হবে, এটা সংবিধানে কত অনুচ্ছেদ আছে, 12-র ক, খ, গ না গহ? তাইলে কি, এটা একটু ডিটেল পড়তে হবে, তাইলে এটা অ্যান্সার করতে পারবো না, নাহলে কিন্তু পারবো না। তাহলে 12-র কতে কি বলছে, সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে। খতে বলছে রাষ্ট্রের দ্বারা কোনো ধরনের রাজনৈতিক মর্যাদা দান করা হবে না। গতে বলছে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করা হবে। আর 12-র 4-এ বলছে কি, যে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নির্যাতন নিপীড়ন বিলোপ করা হবে। ঠিক আছে, কি সুন্দর সংবিধানে ব্যাখ্যা দিছে, যে ধর্ম দ্বারা বৈষম্য করা যাবে না, সবাই সবার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে 12-তে বলা আছে। তো 13-তে মালিকানা নীতি কি বলছে, যে রাষ্ট্রের 3 ধরনের মালিকানা থাকবে।
ঠিক আছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা থাকবে হচ্ছে সমবায় মালিকানা, আর একটা থাকবে হচ্ছে ব্যক্তিগত মালিকানা। তিন ধরনের মালিকানার কথা বুঝাইছে। এরপর 14তে বলছে কৃষক ও শ্রমিকের মুক্তি। এটা বলতে কি বুঝাইছে? কৃষক ও শ্রমিকের মুক্তি বলতে বুঝাইছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তিদান করা। এটা হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি মানে। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে এই যে কৃষক ও শ্রমিকের মুক্তি বলতে কি বোঝায়। এই যে ফুলকপি দেখা যায় শীতকালে, হ্যাঁ, অনেক চড়া দামে কিনতে হয়, 50 টাকা 60 টাকা এখন কেজি হিসেবে বেচা হয়। কিন্তু যারা একদম তৃণমূল চাষি বা কৃষক, তারা 2 টাকাও পায় না একটা ফুলকপি। তাইলে কি হয়েছে এখানে, এই বৈষম্যটা কেন? এইটাই হচ্ছে বুঝাইছে এরকম যেন বৈষম্য না হয়, এটা কিন্তু সংবিধানে বুঝাইছে যে কৃষক এবং শ্রমিক যেন বৈষম্যের শিকার না হয়। এবার 15 নং অনুচ্ছেদ, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজন বলতে এখানে কি বুঝাইছে, যে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে কি, পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন ক্রম বৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত এবং সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অর্জন করা যায়। এখানে অনেক বাংলা বলছে, বুঝার জন্য যদি বলতে হয় তাহলে কি হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব কি, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। কি দায়িত্ব? কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চিত অধিকার। মানে যুক্তিসঙ্গত মজুরির মাধ্যমে রাষ্ট্র হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করবে। এছাড়াও যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং হচ্ছে কি অবকাশের। আচ্ছা, আপনাদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, একটু সময় দিবেন, হ্যাঁ, আপনারা এতে থাকেন। আহ, এতক্ষণ যেগুলো পড়াচ্ছিলাম আপনারা কি বুঝতেছিলেন? ওকে, একটু সময় দিবেন, রেকর্ড করতেছি। আচ্ছা, আপনি একটু কথা বলুন, আমি এখান থেকে শুনি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি, আমাদের টেকনিক্যাল টিম দেখতেছে, যদি প্রবলেম হয় ওনারা আবার বলবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে কোনটা প্রিলি কোন বুঝাই দেওয়ার জন্য। আপনারা যদি ওই ফার্স্ট ক্লাসটা না করে থাকেন, ফার্স্ট ক্লাসে দেখবেন যে আমরা প্রিলি এবং রিটেন নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই যে রিটেনের কোশ্চেন গুলো আছে, ওইগুলা ওই অ্যানালাইসিসটা যখন আবার দেখবেন তখন বুঝবেন যে রিটেনে ওই টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে, আর এখানে এখানে যেগুলো পড়াচ্ছি এগুলো তো প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা থেকে রিটেনে পড়তে পারে, তাও যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি বলবো, এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের মৌলিক ওয়েট, ওকে, যেটা বলছিলাম যে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা যেটা আছে 15-তে,
এখানে হচ্ছে 3 নম্বর বলছি, রাষ্ট্র হচ্ছে বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার নিশ্চিত করবে। এছাড়া হচ্ছে সামাজিক নিরাপত্তার অধিকার, যেমন বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্ব জনিত কিংবা বৈধব্য বা মাতৃপিতৃহীনতা বা বার্ধক্য জনিত কিংবা অনুরূপ বিভিন্ন সিচুয়েশনে হচ্ছে সরকারি সাহায্য দিবে। আসলে কি দেয়, বা যেটুক দেয় এটা কি পর্যাপ্ত? এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। কিন্তু এটা আমাদের সংবিধানে এটার বিধান কিন্তু আছে। ঠিক আছে, এটা গেল আমাদের 15 নং অনুচ্ছেদ। এবার দেখেন যে এটা হচ্ছে ডেইলি স্টার একটা আর্টিকেল, যে 3 মাস ধরে বেতন পাচ্ছে না এনটিসির 12,000 চা শ্রমিক। আচ্ছা, আমরা একটু সাউন্ডটা চেক করতেছি।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। আমরা এখন আবার আপনাকে শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজে জানান। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, আমি স্লাইডটা শেয়ার করছি। স্লাইড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে না, যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ওকে, আমরা তো ক্লাসটা শুরু করি যে জায়গা শেষ করেছিলাম। সরি টেকনিক্যাল ফল্টের জন্য। একটু আজকে নেটওয়ার্ক ইস্যু ছিল, এই জন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 15 নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা বলা হচ্ছিল আর কি। যে রাষ্ট্র হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ আহ, জীবন ধারণের মৌলিক যেই উপকরণ আছে এগুলোর ব্যবস্থা করবে। এরপরে যে তারা হচ্ছে রাষ্ট্র হচ্ছে উপযুক্ত মজুরি এটা নিশ্চিত করবে এবং কর্মসংস্থান নিশ্চিত করবে। এছাড়াও বিশ্রাম, বিনোদন এবং হচ্ছে অবকাশের অধিকার নিশ্চিত করবে, এবং যে সামাজিক কিছু নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা বলি না যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ওইটার ধরুন হচ্ছে রাষ্ট্র এই বিষয়গুলা হচ্ছে মেনটেন করবে। এটার মধ্যে কি থাকে যে বেকারত্ব, সরি, এর মধ্যে হচ্ছে বেকারত্ব বা ব্যাধি বা পঙ্গুত্ব জনিত কিংবা বৈধত্ব, মাতৃ পিতৃহীনতা, বার্ধক্য জনিত বা বিভিন্ন যারা অভাবগ্রস্ত আছে তাদের হচ্ছে সরকারি সাহায্য লাভের অধিকার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি এই বিষয়টা করে কিনা। রাষ্ট্র কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেয়। এখন এটা প্রশ্নটা হচ্ছে পর্যাপ্ত কিনা, এটা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত না। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটা আছে তারা কিন্তু রাষ্ট্রের নাগরিকদের অনেক সেবা প্রদান করে। আর আমাদের মতো যে গ্রোয়িং ইকোনমি দেশগুলো আছে এখানে কিন্তু সরকার সাধ্যমতো চেষ্টা করে, বাট এটা আরো বাড়াইতে হবে, পর্যাপ্ত না এটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 15 নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বলা আছে। তো দেখেন যে ডেইলি স্টারের একটা প্রতিবেদন যে 3 মাস ধরে বেতন পাচ্ছে না এনটিসির 12,000 চা শ্রমিক। তাইলে কি সরকার কি তাদের মজুরি নিশ্চিত করতে পারলো? তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারলো? কর্মসংস্থান হয়তো মানে নিশ্চিত হচ্ছে, বাট তারা তাদের উপযুক্তরা পাচ্ছে না। এই এই বিষয়গুলো কিন্তু ব্যবস্থা নিতে হবে, এগুলো কিন্তু সংবিধানে বলা আছে। তো এবার আমরা পরবর্তী ইয়াতে চলে যাব ছন্দে, যে গ্রামীণ শিক্ষার জনগণ পরিবেশের উন্নয়ন। এখানে কি বলছে? গ্রামীণ শিক্ষার জনগণ পরিবেশের উন্নয়ন। গ্রামীণ হচ্ছে 16 হচ্ছে অনুচ্ছেদ। আর 17 রঙে বলা আছে শিক্ষা, 18তে জনগণ, 18 কথায় পরিবেশের উন্নয়ন। কারণ 16 কি বলা আছে? গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17তে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18তে বলা আছে জনস্বাস্থ্য নৈতিকতা। আর 18 কথায় বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। এবার আমরা ডিটেলে যাই যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবে কি বলা আছে। এটা একদম সিম্পল ভাষায় বললে নগর এবং গ্রাম এই দুইটার মধ্যে কোনো রকম বৈষম্য থাকবে না। সরকার বৈষম্য দূর করবে কিভাবে? দেখেন এখানে কি বলছে, যে নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণ ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলে আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এটা কি সংবিধান বলছে? যাতে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য কমে আসে। এবার 17তে কি বলছে? 17তে বলছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। মানে শিক্ষা হবে কি অবৈতনিক এবং সবার জন্য শিক্ষাটা বাধ্যতামূলক। 18তে বলছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিয়ে কি বলছে? আমরা কিন্তু জানি 18তে বলছে জনস্বাস্থ্য নৈতিকতা, কিন্তু এর ভিতরে কি আছে জানি না। প্রশ্ন যদি আসে 18-এ কি আছে, 18-2 কি আছে, দেখি 18-1-2 কি আছে। একে বলা আছে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ
প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় ও স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তার মানে 18 কতে কি আছে? 18 একে আছে হচ্ছে মাদক এবং মাদক জাতীয় দ্রব্য, এটা হচ্ছে এছাড়া হচ্ছে স্বাস্থ্যহানিকর যেসব ভেষজ উপাদান আছে এগুলা হচ্ছে কি নিষিদ্ধ। আর 18 দুই কি আছে? গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে কি, যদি প্রশ্ন আসে জুয়া খেলা গণিকা বৃত্তির, না অবশ্যই বৈধ না। এটার ভিত্তি কি? সংবিধান। কত নং অনুচ্ছেদ? 18। আরো ডিটেলে 18 কত? 18 2। ঠিক আছে, গেল এটা আমাদের 18 নং অনুচ্ছেদ। এই যে তাহলে বলতে পারি 18 নং অনুচ্ছেদ অনুযায়ী মদ ও জুয়া হচ্ছে নিষিদ্ধ। আহ ওকে, এবার 18 কতে যাব। 18 ক কি বলছে? 18 ক বলছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন বলতে কি বোঝায়? রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা। জাস্ট আমরা যদি সামারাইজ করি যে প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন্য প্রাণী এটা হচ্ছে সংরক্ষণ করে, সাথে হচ্ছে কি নিরাপত্তা নিশ্চিত করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 18 পথে আছে। 19-এ কি আছে? 19-এ হচ্ছে সুযোগের সমতা। কিরকম সুযোগের সমতা? যে একে বলছে, 19-এর একে বলছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে। ঠিক আছে, এটা কিভাবে? মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আর 19-এর 3-এ কি বলছে? জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে, সকল পর্যায়ে যেন অংশগ্রহণ করতে পারে। এটা 19-এর 3-এ আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষায় আসে যে সুযোগের সমতা কোথায় আছে। 19-এ আছে। সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা কই আছে? 19-এর একে আছে। 19-এর 3-এ কি আছে? 19-এর 3-এ আছে হচ্ছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করা। এটা মাথায় রাখতে হবে কিন্তু 19-এর 3 কিন্তু মহিলাদের নিয়ে বলা। কালকে যে আমরা রিটেনের একটা প্রশ্ন দেখছিলাম যে নারীদের নিয়ে সংবিধানে কোন কোন আর্টিকেল আছে, এখানে কিন্তু 19-এর 3 ইউজ করতে পারবেন। আরো আছে 28-এ 2-3টা আর্টিকেল আছে নারী রিলেটেড। তার মানে ইকুয়ালিটি এবং ইকুইটি কি? ইকুয়ালিটি হচ্ছে সবার জন্য সমান, আর ইকুইটি হচ্ছে ন্যায়, মানে যার যতটুক দরকার সেইটুক। 20 নং অনুচ্ছেদে কি আছে? অধিকার ও কর্তব্য রূপে কর্ম। এটা বলতে কি বোঝায়? যে এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। ঠিক আছে? যে যার যতটুক যোগ্যতা সে তার যোগ্যতা অনুযায়ী সেরকম পারিশ্রমিক পাবে। এটা হচ্ছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম বোঝায়। এটা 20 নং অনুচ্ছেদে আছে। এছাড়াও 20-এর 2-এ কি বলছে? যে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হবে না। ঠিক আছে, তার মানে কেউ হচ্ছে যেটা তার না, যেটা সে অর্জন করে নাই, সেটা সে ভোগ করতে পারবে না। এটা 19-এর 2-এর হচ্ছে 20-এর 2-এর সামারি। তাহলে 20-এর 1 কি? যে সে তার নিজস্ব কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। আর 20-এর 2 বলছে কি? অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না। এবার 21, এটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এখানে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য নিয়ে বলছে। কি বলছে? এখানে কিন্তু 21-এর 2টা আছে। ধারা যদি বলি, উপধারা হচ্ছে 2টা আছে। 21-এর 1-2। একে কি বলছে? সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আর 21-এর 2-এ কি বলা আছে? সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। 21-এর 2 খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। হ্যাঁ, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম। 21-এর 2 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বলা আছে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। 22-এ কি আছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। এখন বিচার বিভাগ পৃথকীকরণের প্রসিডিউরটা কিভাবে শুরু হয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা আছে কই? 22 নং অনুচ্ছেদে। ঠিক আছে, এখন এটার
পৃথক করার জন্য প্রথমে একটা মামলা হয়েছিল, এরপরে মামলা একটা রায় দিছে, এরপরে পৃথক হয়েছে। তাহলে মামলাটা কবে হয়েছে? 19 নভেম্বর 1995 সাল। মামলাটা কে করছে? মামলাটার নাম কি? মামলাটা করছে তৎকালীন সাব জজ মাজদার হোসেন। ঠিক আছে, তৎকালীন সাব জজ মাজদার হোসেন মামলাটা করছে। তাহলে মামলাটার নাম কি? মামলাটার নাম হচ্ছে মাজদার হোসেন বনাম বাংলাদেশ, মামলাটার নাম। তাহলে মামলাটা হচ্ছে, বিচারক ছিল কে? বিচারপতি মুস্তফা কামাল। আর এই রায়টা কবে হয়েছে? মামলার রায়টা কবে হয়েছে? কে দিছে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিছে। কি দিছে? যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রায় দিছে। কবে দিছে? 2 ডিসেম্বর 1999। তাইলে এটা নিয়ে একটা মামলা হইলো, মাজদার হোসেন মামলা করলো, বিচারপতি মোস্তফা কামাল বিচার করলো, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিল 2 ডিসেম্বর 1999 সালে। তাইলে এরপরে কি বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে। তাহলে স্বাধীন বিচার বিভাগ যাত্রা শুরু করছে কবে? স্বাধীন বিচার বিভাগ যাত্রা শুরু করছে হচ্ছে 1 নভেম্বর 2007 সাল থেকে। ঠিক আছে, এটা হচ্ছে 22 নং অনুচ্ছেদ, যেভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে। এবার বিচার বিভাগ কি আদৌ স্বাধীন? আমরা যদি প্রশ্ন করি, এখন দেখেন যে আমাদের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যৌথভাবে কিন্তু আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টে আছে। তো যেহেতু এখনো অধস্তন আদালতের নিয়ন্ত্রণ আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের কাছে আছে, তাইলে বলা যায় যে পূর্ণাঙ্গভাবে কিন্তু এটা পৃথকীকরণ হয় নাই, বা বলা যায় প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু বিচার বিভাগ স্বাধীন না। ঠিক আছে, এটা কে বলছেন? এটা বলছেন যে একজন আইন বিশেষজ্ঞ, উনি হচ্ছে শাহাদিন মালিক। এবার আমরা 23 নং অনুচ্ছেদ পড়বো, যে আমাদের যে জাতীয় সংস্কৃতিগুলো আছে, এটা ভাষা হোক, সাহিত্য হোক, শিল্পকলা হোক, এটা নিয়ে হচ্ছে জাতীয় সংস্কৃতি নিয়ে 23 নং অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে, এখন পর্যন্ত যেগুলো পড়তেছি এগুলা কিন্তু প্রিলির জন্য ইম্পর্টেন্ট। আর রিটেনে কিভাবে আসে? এই যে আমরা যে পড়তেছি যে দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি, 8 থেকে 25 সবগুলো লিখতে হবে, সবগুলোর মেইন থিমটা একদম মুখস্থ লিখতে হবে, রিটেনে এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, বা এটা আসলে আমাদের জীবনে কিরকম প্রভাব ফেলে, এটা কি রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি আসলে বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কিনা, বা এখানে কিরকম পরিবর্তন আপনি মনে করেন, বিশ্লেষণ করেন, আলোচনা করেন, এরকম প্রশ্ন। তো এই যে 23 নং অনুচ্ছেদ জাতীয় সংস্কৃতি, এখানে কি বলছে? রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন, এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের এমন পরিশোষণ এবং উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার এবং অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করে। মানে রাষ্ট্র হচ্ছে এই ভাষা, সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, এগুলা কি করছে? এগুলো হচ্ছে সংরক্ষণ করবে এবং এগুলো উন্নয়নের ব্যবস্থা করবে, এবং এমন ব্যবস্থা করবে যেন এগুলা সমৃদ্ধি সাধনে জনগণ অংশগ্রহণ করতে পারে, বা জনগণ অবদান রাখতে পারে। বলে দিছে যে অবদান রাখতে পারে বা অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারে জনগণ। এটা হচ্ছে জাতীয় সংস্কৃতি নিয়ে 23 নং অনুচ্ছেদে বলছে। এবার 23-এর ক কি বলছে? 23-এর গ হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিগোত্তা, জাতিসত্তা, ক্ষুদ্র নিগোষ্ঠী, ওদের নিয়ে বলছে। 23-এর ক খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু উপজাতিদের জন্য বলা হয়েছে বিশেষ করে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 23-এর কথা কি বলছে? বলছে যে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় সংস্কৃতি। কি বলছে? রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়, তাদের কি বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। এক একজন এক এক রকম বৈশিষ্ট্য হোল্ড করে, এক এক জন এক এক রকম অঞ্চলে থাকে, এক এক রকম অঞ্চলের এক এক রকম খাবার দাবার, এক এক রকম পোশাক আকাশ, মানে পোশাক নিকাশ। এরপরে কি এক এক রকম উৎসব, এক এক রকম ধর্ম, এক এক রকম চালচলন, এক এক রকম সংস্কৃতি। ঠিক আছে, তো এই যে ভ্যারাইটিস, বাংলাদেশে কিন্তু প্রায় 50 ধরনের উপজাতি আছে বলা যায়। ঠিক আছে, তো এই যে তাদের কালচার, তাদের এইরকম বৈচিত্র্য, এটা হচ্ছে কি, এটা নিয়ে হচ্ছে রাষ্ট্র বলছে যে রাষ্ট্র এটা কি করবে? সংরক্ষণ করবে, উন্নয়ন করবে এবং বিকাশ গ্রহণে সাহায্য করবে। ঠিক আছে, এটা হচ্ছে 23-এর ক উপজাতি নিয়ে বলছে। এরপর 24-এ কি বলছে? জাতীয় স্মৃতি নিদর্শন। জাতীয় স্মৃতি নিদর্শন কি? যে এই যে স্মৃতি নিদর্শন, যেসব স্থান আছে বা যদি বস্তু আছে, এইগুলা কিভাবে সংরক্ষণ করবে, এটা নিয়ে বলছে। কি বলছে? যে এই যে আমরা পড়তেছি না, উপজাতি, এই জাতীয় স্মৃতি নিদর্শন, এগুলো রাষ্ট্র সংরক্ষণ করবে। মানে এগুলা কি রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের দায়িত্ব। তো এই জন্য এগুলা 2য় অধ্যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে ইনক্লুডেড। যে রাষ্ট্র যে পরিচালনা করবে, কিসের ভিত্তিতে করবে? রাষ্ট্র বিভিন্ন সংস্কৃতি রক্ষণ করবে, বিভিন্ন হচ্ছে উপজাতিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করবে, ধর্ম বৈষম্য হইতে দিবে না,
রাষ্ট্র হচ্ছে কি পরিবেশ সংরক্ষণ করবে, রাষ্ট্র হচ্ছে জনস্বাস্থ্য দিকে দেখবে, রাষ্ট্র হচ্ছে আহ, কৃষক এবং হচ্ছে শ্রমিকদের প্রতি কোনো বৈষম্য হইতে দিবে না, রাষ্ট্র হচ্ছে শহর গ্রামের বৈষম্য কমাবে। এই প্রত্যেকটা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র এই 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 কাজগুলো করবে। এই জন্য এগুলো দ্বিতীয় চ্যাপ্টারে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে ইনক্লুডেড আছে। ঠিক আছে, এবার আমরা দেখবো এই যে জাতীয় স্মৃতি নিদর্শন বলতে কি বোঝায়, যে বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্য মণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র হচ্ছে ব্যবস্থা গ্রহণ করবে। মানে যেই স্মৃতি নিদর্শন বলেন, বস্তু বলেন বা স্থান বলেন, এগুলা সংরক্ষণ করার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে 24 নং অনুচ্ছেদ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, যেটা রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ভাইবা দিবে তাদের জন্য হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ একটা ধারা। আচ্ছা, এটা হচ্ছে ওকে, পররাষ্ট্রনীতি। ঠিক আছে, এখন বিসিএস লিখিত, বিসিএস ভাইবা যদি বলা হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি, ডাইরেক্ট আমাদের হচ্ছে সংবিধান ইনক্লুড করতে হবে, যে আমাদের পররাষ্ট্রনীতি সংবিধানের 25 নং অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, এটা দিয়ে শুরু করতে হবে। এবং পররাষ্ট্রনীতির কথা যখন বলবে, রিটেনে যদি প্রশ্ন হয় বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি, এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে, 15-20 মার্কের এরকম আসে। তাহলে আমাদের যেটা করতে হবে যে পররাষ্ট্রনীতি কি, এটা সংবিধানের 25 নং আর্টিকেল, যেটা এই যে এই 25 নং আর্টিকেল একদম মুখস্থ লিখে দিতে হবে। এই 25 নং এই যে তিনটা জিনিস আছে, এই দিনে লিখে দিতে হবে। এরপরে এটার চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় কি, এগুলো নিজের মতো করে লিখবেন। তাইলে আমাদের পররাষ্ট্রনীতি কি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এখন কি বলছে, যে জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আন্তর্জাতিক সম্পদের ভিত্তি, এটা ইংলিশ করলে কি হবে, দ্য বেস অফ ইন্টারন্যাশনাল রিলেশন। এইটাই তো ফরেন অ্যাফেয়ার্স, তাই না? এটাই তো ফরেন পলিসি। তাহলে ফরেন পলিসি কি চারটা, এটা কি, একটা হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, 2 নম্বর হচ্ছে অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, এবং 4 নম্বর হচ্ছে কি, আন্তর্জাতিক যত আইন আছে, আন্তর্জাতিক যত আইন আছে এবং জাতিসংঘ সনদে বর্ণিত যে নীতিগুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা। এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র কি করবে, রাষ্ট্র যেটা করবে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করবে। আমরা কিন্তু নিউট্রাল একটা ফরেন পলিসি ফলো করি, এখানে আমরা শক্তি প্রয়োগ করি না, এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করে আমাদের সরকার। আমরা কিন্তু একদম অ্যাটাকিং না, আমরা একটা নিউট্রাল ফরেন পলিসি ফলো করি। এবং এছাড়াও প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় মানে ইচ্ছা অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ এবং গঠনের অধিকার সমর্থন করবেন। প্রত্যেকেই যেন নিজের মতো করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করতে পারে, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের যে কোনো জায়গায়, যত জায়গায় মানুষ নিপীড়িত জনগণ আছে, তাদের ন্যায় সঙ্গত সংগ্রামকে কি সমর্থন করবে। বাংলাদেশ কিন্তু সেটাই করে। মিডল ইস্ট ক্রাইসিসে কি বাংলাদেশ কিন্তু ইসরায়েলের পক্ষে আছে। এটা এই এই পুরাটাই হচ্ছে আমাদের ফরেন পলিসি। তাইলে আমাদের ফরেন পলিসি যদি আসে, তাহলে বাংলাদেশের 25 নং অনুচ্ছেদ অনুযায়ী ফরেন পলিসি কি, 25 নং অনুচ্ছেদ দিয়ে টাইটেল দিব, 1, 2, 3, 4 করে 4টা পয়েন্ট লিখবো। এছাড়াও নিচে এই 3টা ক খ গ দিয়ে 3টা পয়েন্ট ব্যাখ্যা করবো। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। এটা এটা যদি আসে 5 মার্ক 10 মার্কের জন্য আসতে পারে। এরপরে সাথে যদি ল্যাচ লাগাই দেয় যে পররাষ্ট্রনীতি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, পররাষ্ট্রনীতির দুর্বলতা কি, এখানে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় কি, এইখান থেকে হচ্ছে রিটেনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাইলে আমরা বুঝে গেলাম যে 25 নং অনুচ্ছেদটা কতটা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদের সংবিধানের 2য় অধ্যায় শেষ হলো। এবার আমরা 3য় অধ্যায় মৌলিক অধিকারে যাব। মৌলিক অধিকার 46 থেকে 47 ক পর্যন্ত মৌলিক অধিকার আছে। ওকে, তো
তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকারের মধ্যে কি আছে আমরা একটু দেখি। 26 নং অনুচ্ছেদ, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। মানে বুঝাইছে হচ্ছে কোনো প্রচলিত আইনের যতখানি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা যতখানি মিলে না বা মনে হয় যে বিপরীত, এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে। কোনো আইন যদি মৌলিক অধিকারের সাথে সংঘর্ষপূর্ণ হয় তাহলে যতটুকু সংঘর্ষপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে, মৌলিক অধিকারের প্রাধান্য এতটুকু। এবার আমরা একটু ছন্দ মনে রাখবো যে 27, 28, 29, 30 এটা কিভাবে মনে রাখে। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। তাহলে দেখি এটা ডিটেলে কি আছে। এছাড়াও আরো আছে, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এমন। আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এমন, এটা হচ্ছে 31 থেকে 34টা অনুচ্ছেদ আছে। এখন এই যে বিচার এই রক্ষণ, এটা হচ্ছে 35 নাম্বারটা। এরপরে হচ্ছে কি, আমরা যেটা পড়েছিলাম যে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। ডিটেলে পড়ি। আইনের সমতা বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সমতা, 27 নং অনুচ্ছেদ, ঠিক আছে। এরপরে ধর্মের বৈষম্য, ধর্মের বৈষম্য বলতে কি বোঝায়, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। এরপরে নিয়োগের সমতা, নিয়োগের সমতা বলতে কি বোঝায়, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। আর এরপরে যেটা আছে এটা কি, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। এটা মানে কি, এটা হচ্ছে 30 নম্বর অনুচ্ছেদ, যেটা আমরা বললাম যে খেতাবগুলো নিষিদ্ধ, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, ঠিক আছে। এখন আমরা একটু ডিটেলে পড়ি যে আইনের দৃষ্টিতে সমতা 27 নং অনুচ্ছেদ কি বলছে। 27 নং অনুচ্ছেদে বলছে সবার জন্য আইন সমান, কারোর জন্যই কোনো বৈষম্য হবে না, যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, ধনী গরিব যেই হোক না কেন, পুরুষ নারী সবার জন্যই সমান, এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সবাই। এটা হচ্ছে 27-এ বলছে আইনের দৃষ্টিতে সমতা। এবার 28-এ ধর্ম ও প্রভৃতির কারণে বৈষম্য। একটু আগে আমরা বলছিলাম না যে গতকালকে একটা প্রশ্ন বলছিলাম যে নারী রিলেটেড কি কি আর্টিকেল আছে সংবিধানে, এই যে একটা পড়ছিলাম 1903, বাকিগুলো এখানে আছে। 28 নং বলছে কি, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য। এটা মানে কি, এটা মানে হচ্ছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করতে পারবে না। এরপরে 28-এ বলছে কি, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করতে পারবেন। এটা কি বলতে, কোথায় বলছে, 28-এ বলছে, ঠিক আছে। এটা কিন্তু নারী পুরুষ দুইটা নিয়ে বলছে। আর 28-এ কি বলছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। আমি যদি এটা সিম্পল ভাবে বুঝাই দিই, মানে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বা জন্মস্থান, যে তোমার এই ধর্ম, তুমি এই গোষ্ঠীর, তুমি এই জায়গায় জন্মগ্রহণ করছো, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, তুমি এই বিনোদন কেন্দ্রে ঢুকতে পারবে না, তুমি এখানে বিশ্রাম নিতে পারবে না, এরকম করতে পারবে না। কেন করতে পারবে না, সংবিধানের 28-এ বলছে এটা করা যাবে না। সে যে ধর্মেরই হোক, সে নারী বা পুরুষ হোক, সে যে গোষ্ঠীর হোক, সে দেখতে সাদা হোক, কালো হোক, তার জন্মস্থান যেখানেই হোক, সে কি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, সে যে কোনো বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারবে, যে কোনো জায়গায় বিশ্রাম নিতে পারবে, এবং কি করতে পারবে, সে হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে কি 28-এ বলছে। তাইলে 28-এর 4-এ কি বলছে, এইটা হচ্ছে একটা স্পেশাল অনুচ্ছেদ, যে নারী ও শিশুদের অনুকূলে বা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। এই যে 28 নং অনুচ্ছেদ কি বলছে, যে বৈষম্য করা যাবে না। কিন্তু যদি এরকম হয় যে নারী বা শিশুরা ওদের অনুকূলে কোনো আইন করা হয়, যে ওরা একটা অংশ পিছিয়ে আছে, ওদেরকে তাহলে একটু সুবিধা রাষ্ট্র দিতে পারে, এটারে আমরা বৈষম্য বলবো না, এটারে আমরা বলবো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কথা রাষ্ট্র বলছে। তাইলে যদি নারী বা শিশুদের অনুকূলে কোনো কাজ করা হয়, তাহলে এটা কি তাদের বিশেষ সুবিধা দেওয়া না, এটা হচ্ছে কি অনগ্রসর অংশকে যদি সাহায্য করতে চায়, তাহলে এটা বৈষম্য হবে না। ঠিক আছে, আশা করি একটু ক্লিয়ার, এটাই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। তাইলে নারী লিডের অনুচ্ছেদ কি বলতে পারেন, এই যে ইয়াটা বলতে পারেন 19-3, 28-2, 28-4, এইটা ইনক্লুড করতে পারেন। এবার
29 নং অনুচ্ছেদে কি বলছে? আমরা আজকে যারা ক্লাস করতেছি সবাই কি সরকারি চাকরি করতে যাচ্ছি বা বিসিএস তে যাচ্ছি, ব্যাংক প্রিপারেশন দিতে যাচ্ছি, তাইলে কি আমাদের এটা জানতে হবে যে 29 নং অনুচ্ছেদটা আমাদের সবার জন্য, যে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আমরা সবাই যেন সরকারি নিয়োগ লাভ করতে পারি এবং এই নিয়োগ লাভে যদি সমান সুযোগ পাই, এই জন্য রাষ্ট্র একটা অনুচ্ছেদ করছে। এটা 29 নং অনুচ্ছেদ। কি বলছে? 29-এর 1-এ বলছে কি, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। আর 29-এ 2-এ বলছে কি, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে, ওই যেটা বলছিলাম একটু আগে, যে কারণে কোন নাগরিকের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য করা হবে না। মানে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি এই গোষ্ঠী, তুমি দেখতে কালো, তুমি ছেলে, তুমি মেয়ে, বা তুমি অমুক জায়গায় এলাকায় আছো, তোমার চাকরি দিব না, তুমি এই চাকরি করতে পারবে না, এরকম ভাবে কোনো রকম বৈষম্য করা যাবে না, সবাই সমান। ঠিক আছে? এটা গেল 29 নং অনুচ্ছেদ। আর 30নং অনুচ্ছেদ কি? এই যে আমরা যে শর্টকাটটা, যে ছন্দটা পড়েছিলাম, ছন্দটা কই, আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা বললাম। এখন পড়বো খেতাবগুলো নিষিদ্ধ। কি খেতাব নিষিদ্ধ দেখি তো? খেতাব নিষিদ্ধ বলছে যে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। কেন নিষিদ্ধকরণ? এটার জন্য রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন লাগবে। ঠিক আছে? রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোনো খেতাব, সম্মান বা পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবেন না। এটার জন্য অবশ্যই রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। এটা হচ্ছে 30 নং অনুচ্ছেদে বলছে। এবার পরবর্তী ছন্দটা পড়ি। এটার মাধ্যমে 31, 32, 33 এবং 34 আমরা শিখবো। কি বলছে? আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত ইমন। আর 35-এ কি বলছে? বিচারেই রক্ষণ। আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত ইমন এবং বিচারে এই রক্ষণ। এবার আসেন আমরা এই 5টা পড়ি। আইনের আশ্রয়, আইনের আশ্রয় বলতে 31 নং অনুচ্ছেদে বুঝাইছে আইনের আশ্রয় লাভের অধিকার। আর জীবনের রক্ষণ বলতে বুঝাইছে 32 নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ করা। গ্রেফতার ও আটককে বলতে বুঝাইছে 33 নং অনুচ্ছেদে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ। জবরদস্ত ইমন বুঝাইছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। আর 35-এ বিচারেই রক্ষণ বলতে কি বুঝাইছে? বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এখন এগুলো একটু কঠিন লাগতেছে না? এখন আমরা একটু ডিটেলে পড়ি। আচ্ছা, কি বলছে? আইনের আশ্রয় লাভের অধিকার বলতে কি বলছে? সবাই আইনের আশ্রয় লাভ করতে পারবে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বলতে কি বুঝাইছে? তো সবারই ব্যক্তি স্বাধীনতা থাকবে এবং সবারই জীবনের হচ্ছে অধিকার রক্ষণ করবে, কারোর প্রতি হচ্ছে রাষ্ট্র বৈষম্য করবে না বা কারোর সাথে অবিচার করবে না। গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, যাকে গ্রেফতার করছে, যাকে আটক করছে, কেন গ্রেফতার করছে, কেন আটক করছে, রাষ্ট্র এটা বলতে হবে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, কাউকে ফোর্স করে কাজ করাইতে পারবে না। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, এই যে গ্রেফতার করলো, আটক করলো, ওর যে বিচার হচ্ছে, তার যে দণ্ড দিছে, এটা কেন দিছে, কোন আইনে দিছে, কি টুক বিচার দিছে, পুরোটা সম্পর্কে তাকে অবগত করতে হবে। কত সুন্দর একটা সংবিধান, যে প্রত্যেকটা বিষয় একদম হচ্ছে নাগরিককে অবগত করা হবে। আমরা ডিটেলে পড়ি। 31 বলছে আইনের আশ্রয় লাভের অধিকার। এখানে বলছে হচ্ছে যে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী। আচ্ছা, এই এত আমাদের সংবিধান তাদের একটু সাধু ভাষায় লেখা, অনেক কিছু বোঝা যায় না। বুঝার মতো করে আমরা বলি যে রাষ্ট্রের যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত বলা যায় আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম ও সম্পত্তির হানি ঘটে। মানে কোন রাষ্ট্র এমন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না যাতে কোনো ব্যক্তির জীবন হানি ঘটে, স্বাধীনতা হানি ঘটে, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। ঠিক আছে? এটা হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার। এরকম যদি ঘটে, একটা একটা ব্যক্তি কি আইনের আশ্রয় লাভ করতে পারবে। এরপরে আমাদের যেই পরবর্তী অনুচ্ছেদটা আছে, 32 নং অনুচ্ছেদ, এখানে বলছে কি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। এটা কি বুঝাইছে? আইন অনুযায়ী কি বলছে? যে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। এটা 32 নং অনুচ্ছেদে বলছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 33-এ কি বলছে? গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ। ঠিক আছে? মানে কি, গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেফতারের কারণ জ্ঞাপন না করিয়া পহরায় আটক রাখা যাবে না। মানে কাউকে যখন গ্রেফতার করা হবে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে এটা শীঘ্রই তাকে জানাইতে হবে, এবং উক্ত
ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের এবং তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাবে না। তার আইনজীবী নিয়োগ দিতে দেওয়ার সুযোগ দিতে হবে এবং তার পক্ষে সে আইনজীবী ফাইট করবে এই সুযোগটা দিতে হবে। এবং তাকে কেন গ্রেফতার করছে, এটা খুব শীঘ্রই তাকে আটক করার পরে যত সম্ভব, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি হচ্ছে তাকে অবগত করতে হবে। এরপরে এটা 33-এ দেখে বলছে। আর 33-এ 2 কি বলছে, গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে হচ্ছে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাবে না। মানে 24 ঘন্টার বেশি কিন্তু থানায় রাখা যায় না। থানায় নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে রাখা হয়, রাখা হয়। এরপরে কি প্রতিদিন সকালবেলা একটা প্রিজন ভ্যান আসে, নিয়ে হচ্ছে সবাইকে আদালতে নিয়ে যায়, ওইখানে গিয়ে ওর এটার একটা বিচার করে ওরে হচ্ছে ওরে ইয়াতে পাঠায়, কারাগারে পাঠায়, বা এটার একটা ওইখানে হচ্ছে এটার একটা সলিউশন করা হয়। তো তার বিচার কি হবে, তার সাজা কি হবে, এরকম। তাহলে তারা 24 ঘন্টার বেশি কিন্তু আটক রাখা যাবে না। এবার 34 নং অনুচ্ছেদে বলছে কি, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। মানে কাউরে জোর করে হচ্ছে কাজ করাইতে পারবে না। এটা কি বলছে 34-এর এখানে আন্ডারে আছে হচ্ছে কি, যে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হইলে তাহা আইনগত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এবং এটা কিন্তু তখন কার্যকর হবে না যদি কেউ ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ডভোগ করতেছেন। মানে ফৌজদারি অপরাধের জন্য যদি সে কারাগারে থাকে, কারাগারে কিন্তু একটা আছে যে সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড মানে কি, তারে কারাগারে শ্রম করে খাইতে হবে, তারে কাজ করতে হবে। এটার সাথে কিন্তু এটা এ, হচ্ছে তখন কিন্তু এই জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ এটা হচ্ছে প্রয়োগ হবে না ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আর কখন, জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে। যদি আইনের দ্বারা তাকে কোনো সাজা দেওয়া হয় বা কোনো শ্রম হিসেবে সাজা দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে এটার সাথে কি কি বলা যায়, এটার বিপরীতমুখী হবে না। মানে এই এই আইনটা তখন প্রযোজ্য হবে না। এই আইনটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা হচ্ছে নর্মাল সেন্সে আছে, যাদের মানে যাদের বিরুদ্ধে কোনো অপরাধের হচ্ছে ইয়া নাই, যারা হচ্ছে অপরাধী না, যারা হচ্ছে আদালতে নাই, তাদের জন্য এটা খাটবে না। ঠিক আছে। এবার আমাদের আরেকটা ইয়া হচ্ছে 35 নং হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এখানে কি বলছে, এই যে আমার যে আটক করছে, আমার যে বিচার হয়েছে, এইটা সম্পর্কে হচ্ছে অবগত করতে হবে। এটা যদি আমি ডিটেলে পড়ি, যে অপরাধের দায়যুক্ত কার্য সংঘটনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সে আইন বলে যে দণ্ড দেওয়া হইতে পারিত তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। 35-2 কি বলছে, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সদর্প বা দণ্ডিত করা যাবে না। 3 নম্বর কি বলছে, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হবেন। আর 4-এ কি বলছে, কোন অপরাধের দায়, মানে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা কিন্তু অনেক সময় করা হয়, নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এছাড়াও কি, কোনো ব্যক্তিকে দেখা যায় না যে বিভিন্নভাবে নির্যাতন করে, এগুলা কিন্তু দণ্ডনীয় অপরাধ সংবিধান অনুযায়ী। এখানে কি বলছে, 35-5-এ কিন্তু এটা বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, কিংবা নিষ্ঠুর অমানসিক লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, খারাপ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণের ডিটেল। এবার আরেকটা ছন্দ পড়বো, 34 থেকে 39, গুরুত্বপূর্ণ ছন্দ। এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয় এবং এই জায়গায় প্যাচ লাগে। কাছাকাছি, চলাফেরা, সমাবেশ, সংগঠন। প্রশ্ন আসলো, আচ্ছা চলাফেরার পরে কি সংগঠন না সমাবেশ, এই মনে থাকে না। আগে কি চলাফেরা, নাকি আগে সমাবেশ, নাকি আগে সংগঠন? তাহলে 36, 37, 38, 39, চশমা সংবাদ। চশমা সংবাদ, দিয়ে কি, চলাফেরার স্বাধীনতা। 36, 37 হচ্ছে সমাবেশের অধিকার। আর দিয়ে হচ্ছে সংগঠনের স্বাধীনতা 38-এ। আর 39 আছে কি, বাক চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এটা হচ্ছে 39 আছে। এখন আমরা একটু ডিটেলে পড়ি যে চলাফেরার স্বাধীনতা বলতে কি বোঝায়। চলাফেরার স্বাধীনতা বলতে বোঝায় জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, আর যে কোনো স্থানে বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনর্প্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। 37-এ কি বলছে, সমাবেশের স্বাধীনতা।
জনশৃঙ্খলা এবং জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায়, এই দুটা মাথায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। প্রত্যেক নাগরিক সমাবেশের স্বাধীনতা আছে, কিন্তু সেটা হইতে হবে কি শান্তিপূর্ণভাবে এবং নিরাপদ নিরস্ত্র অবস্থায়। ঠিক আছে। এবার 38-এ কি আছে? সংগঠনের স্বাধীনতা। সবাই সংগঠন করতে পারবে। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। এই অধিকার কখন থাকবে না? শর্ত দিয়ে দিছে, যদি উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হয়। যদি এরকম একটা সংগঠন গঠিত হয় যেটা ধর্ম, সামাজিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্য থাকে, এরকম সংগঠন কি ফর্ম করতে পারবে না। এটা হচ্ছে 38-এর কথা বলা আছে। 38-এর কথা কি বলা আছে? উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান, ভাষা ভাষার ক্ষেত্রে কি নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়। যদি বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয় বিভিন্নভাবে, ধর্মর ক্ষেত্রে বৈষম্য, গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য, নারী পুরুষের ক্ষেত্রে বৈষম্য, জন্মস্থান ভেদে বৈষম্য, তাহলে এরকম সংগঠন প্রতিষ্ঠা করা যাবে না, রান করতে পারবে না। এছাড়াও আরেকটা সত্য কি, উহা রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে যদি এরকম কোনো সংগঠন গঠিত হয় তাহলে কিন্তু সে ফর্ম করতে পারবে না বা রান করতে পারবে না। এবার 39 নং বলছে কি, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। এখানে দেখেন 39-এ কি বলছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তান করা হইলো। 39-2 কি বলছে? রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, এই শর্তগুলো সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। ঠিক আছে। তাহলে 39-এ কি আছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা। 39-2 আছে কি, যে এই বিষয়গুলো মাথায় রেখে তাদের হচ্ছে বা বলা যায় যে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা আছে 39-এর কতে, আর কতে আছে সংবাদপত্রের স্বাধীনতা। আশা করি এটা বুঝতে পারছেন। এবার 40 নং অনুচ্ছেদে আছে পেশা বা বৃত্তি স্বাধীনতা। পেশা বা বৃত্তি স্বাধীনতা বলতে কি বুঝাইছে? যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসা পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। মানে প্রত্যেক নাগরিক হচ্ছে কি যে কোনো পেশা বা বৃত্তি বা কারবার বা ব্যবসা গ্রহণের অধিকার ভোগ করে। এটা কিভাবে? 40 নং অনুচ্ছেদ অনুযায়ী। 40 নং অনুচ্ছেদে কি কি বলছে? পেশা বা বৃত্তি স্বাধীনতা। 41-এ কি বলছে? ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। এখানে কিন্তু এই ধারাগুলোর উপধারায় কি আছে? একই কি আছে? আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে কি বলছে? প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে, রহিয়াছে। আর এটা হচ্ছে কি 41-1 কথায় বলছে। আর 41-1 কথায় কি বলছে? প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় এবং উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। ও 41-2 বলছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির ধর্ম ধর্ম সংক্রান্ত না হইলে তাহাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। মানে তার যদি ধর্মের কোনো প্রোগ্রাম না থাকে, অন্য ধর্মের প্রোগ্রাম থাকে, তাহলে তার সেটাই না অংশগ্রহণ করলেও চলবে। এটা ধর্মীয় স্বাধীনতার অংশ। 41 নং অনুচ্ছেদে এটাই বলছে। সম্পত্তির অধিকার কি বলছে? সম্পত্তির অধিকার বলছে যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না। কারণ প্রত্যেকের কি সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না। এটা হচ্ছে 42 নং অনুচ্ছেদে বলা আছে। 43 নং অনুচ্ছেদে কি বলছে? গৃহ ও যোগাযোগের রক্ষণ।
এটার মানে কি, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের কি প্রবেশ, তল্লাশি, আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তার অধিকার থাকবে। চিঠিপত্রের বা যোগাযোগের অন্যান্য উপায়ের গোপন রক্ষার অধিকার থাকবে। তার মানে যে বিশেষ কোনো কাজ ছাড়া বা দেখা যায় কোনো নিরাপত্তা জনিত কারণ ছাড়া যে যে কোনো সময় যে কোনো মানুষের কি কি বাড়িতে প্রবেশ, তল্লাশি, আটক করা যাবে না। এবং হচ্ছে কি ওই মানুষের চিঠিপত্র বা যোগাযোগের অন্যান্য উপায়ের গোপন রক্ষা, যোগাযোগের অন্যান্য উপায়ের গোপন রক্ষার অধিকার বলতে কি বোঝায়? এই যে মোবাইল ফোন চেক করা, এই বিষয়গুলা যদি মনে হয় যে নিরাপত্তার জন্য ওই মানুষটার হচ্ছে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সে হচ্ছে বিশৃঙ্খলা ঘটাবে, তাইলে হচ্ছে তার বাসা বাড়িতে তল্লাশি করতে পারে, তার গোপন চিঠিপত্র দেখতে পারে, বা তার মোবাইল চেক করতে পারে। যদি মনে হয় হি ইজ হার্মফুল টু দ্য কান্ট্রি, সে হচ্ছে খেয়াল সৃষ্টি করতে পারে, সে জনগণের জন্য খারাপ কিছু করতে পারে, ঠিক আছে? এইটাই দেখাইছে যে অনেক ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী মোবাইল চেক করতে যায়, এটা কি পারে কিনা, যদি জনশৃঙ্খলার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী পারবে। এবার 44 নং অনুচ্ছেদে কি বলছে? যে 44 নং অনুচ্ছেদে বলছে মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকারের লঙ্ঘন হলে 102 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা দায়ের করা যায়। কিন্তু 44-এর 2 যে অনুচ্ছেদটা আছে, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সংস্কার কিন্তু কিছু অনুচ্ছেদ বাতিল করছে। গতকালকে যেটা পড়াইছিলাম 7 নং অনুচ্ছেদ, যে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, 7-এর ক খ এগুলা, এটা কিন্তু বাতিল করছে। আবার 44-এর 2টাও কিন্তু বাতিল করছে। এই 44-এর 2-এ কি ছিল? এই সংবিধানের 102 নং অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটায় সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবে। মানে হচ্ছে যে হাইকোর্ট তার অধীনস্থ যে আদালতকে কি করতে পারবে, যে আইনের দ্বারা হচ্ছে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা মানে যে কোনো ক্ষমতা প্রয়োগের অধিকার দান করতে পারবে। এটা হচ্ছে 44-এ 2 আছে। এটাকে বাতিল করে আদালত বলছে যে সুপ্রিম কোর্টই একটি কোর্ট এবং সংবিধানের অভিভাবক, এর গার্ডিয়ানশিপ বা তার ক্ষমতা নিচের আদালতকে দেওয়ার সুযোগ নাই। একটু আগে যেটা বলছে সুপ্রিম কোর্ট অধস্তন আদালতকে দিতে পারবে, কিন্তু বর্তমানে বলা হচ্ছে এটার নিচের, এটাই হচ্ছে কি, যে একটাই কোর্ট এবং এটাই সংবিধানের অভিভাবক। তার মানে এরা নিম্ন আদালতকে এর ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য এটা বলে এটা বাতিল করা হয়েছে। এবার 45 নং অনুচ্ছেদ মানে কি বলছে? শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। এটা কি? কোনো শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হবে না। মানে যারা শৃঙ্খলা বাহিনীতে আছে তাদের শৃঙ্খলা রক্ষার যদি কোনো কাজ করতে হয়, তাহলে এটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক বলা যাবে না। তারা তাদের শৃঙ্খলা রক্ষার জন্য যে কাজ করা দরকার সেগুলো করতে পারবে, এটা সংবিধান বলে দিচ্ছে। আর 46 নং অনুচ্ছেদে কি দায় মুক্তি বিধানের ক্ষমতা বলছে? দায় মুক্তি বিধান বলতে কি বোঝায়? জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে, জাতীয় মুক্তি সংগ্রাম যদি দেখা গেছে কোনো যুদ্ধ বা বিগ্রহ এরকম কোনো অবস্থা সৃষ্টি হয়েছে, কিংবা শৃঙ্খলা রক্ষায় দণ্ডিত ব্যক্তিকে দায় মুক্তির বিধানের ক্ষমতা। হ্যাঁ, যে কোনো আহ, বলা যায় অপ্রীতিকর পরিস্থিতি সংগ্রামের সময় যারা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, বা তাদের হচ্ছে এই এই যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এটা হচ্ছে দায় মুক্তি। তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই যে তারা শৃঙ্খলা রক্ষা করতেছে, এই জন্য তারা এই যে কাজটা করবে এটা শৃঙ্খলা রক্ষার জন্য করবে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এটা 46-এ বলা আছে। আর 47 হচ্ছে কতিপয় আইনের হেফাজত। হ্যাঁ, যেমন যারা গণহত্যা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধের সাথে যুক্ত, তাদের বিচার করার সময় যদি আপনি বলেন যে ওর ওর ওকে এই শাস্তি দেওয়া হইতেছে, এটা তো ওর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা তো ওর মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য কি? মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানে যে অধিকারগুলো আছে, এটা মৌলিক অধিকার। আর মানবাধিকার হচ্ছে জাতিসংঘে যেই অধিকারগুলোর কথা বলা আছে, জাতিসংঘ সনদে, ওইখানের এই অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। তো আমরা যখন গণহত্যা বিরোধী অপরাধ বা মানবাধিকার বিরোধী অপরাধ বা অন্যান্য আন্তর্জাতিক আইনে যারা অপরাধে হচ্ছে অপরাধী, তাদের বিচার করার সময় বলতে পারবো না যে ওর মৌলিক অধিকার আমরা খর্ব করতেছি। এইরকম অপরাধের, এই 3টা অপরাধের যে অপরাধী থাকবে তাদের ক্ষেত্রে এই সংবিধানের এই রুলস গুলা খাটবে না, তাদের অপরাধ
এবং তাদের শাস্তি যথাযথ নিয়মে চলবে। এটা হলো 47-এর অনুচ্ছেদ, 47 নং অনুচ্ছেদ। তাইলে আমরা যদি বলি যে কোন অনুচ্ছেদ অনুসারে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, তাইলে আমরা বলতে পারবো 47 নং অনুচ্ছেদ অনুযায়ী 47-এর 3, একেবারে স্পেসিফাই বলে 47-এর 3 এটা আছে। তাইলে কোন অনুচ্ছেদ অনুসারে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, তাহলে 47-এর 3। এবার এই যে আমরা এতগুলা মৌলিক অধিকার পেলাম, এটা আমাদের বলতে হবে এখন যে বিদেশি নাগরিকদের জন্য 7টা মৌলিক অধিকার বিদ্যমান। এটা আমাদের দেখতে হবে 31, 32, 33, 34, 35, 41 আর 44। তাহলে 31 থেকে আমরা যদি পিছনে যাই, 35 আছে। তার মানে 31 থেকে 35 কি? এই যে আইনের আশ্রয় লাভের অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। আর আছে কি 41। 41-এ কি আছে? 41-এ আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, এবং 44-এ আছে হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। এইগুলা হচ্ছে বিদেশীদের জন্য হচ্ছে এই মৌলিক অধিকারগুলো বিদ্যমান। আরেকটা হচ্ছে বাংলাদেশের জরুরি অবস্থার সময় 6টি মৌলিক অধিকারের অনুচ্ছেদ স্থগিত থাকে। এগুলো কি? 36, 37, 38, 39, 40 এবং 42। এই 6টা অনুচ্ছেদ হচ্ছে জরুরি অবস্থার সময় স্থগিত করা হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাব চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগে। ঠিক আছে, এটাকে আমরা একটু 1 মিনিট একটা ব্রেক নিব। অনেকক্ষণ আমরা ডিসকাস করছি, আমরা একটু 1 মিনিট একটা ব্রেক নিব। তা আমরা আজকে পুরো ক্লাসের টপিকটা শেষ করাবো আপনাদের। হচ্ছে যদি পুরোটা করতে না পারেন, তখন হচ্ছে এটা তো রেকর্ড থাকবে, আপনারা পরবর্তীতে করতে পারবেন। আমরা চতুর্থ ভাগ করে আজকে শেষ করব, বাকিটা আমরা নেক্সট দিন করাবো। ওকে, আমরা চতুর্থ ভাগ হচ্ছে 48 থেকে 64 যেটা আছে, এটা এখন দেখবো। আচ্ছা, 48 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি নিয়ে বলা আছে, দ্য প্রেসিডেন্ট। কি বলা আছে? নির্বাচন 48-এর 1 অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। এটা হচ্ছে 48-এর 1 কে বলছে। 48-এর 2 কি বলছে? রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন, এবং এই সংবিধান এবং অন্য কোন আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবে। মানে যাকে রাষ্ট্রপতি দেওয়া, মানে রাষ্ট্রপতি যিনি হবেন, তিনি হচ্ছে তার উপর প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ করবেন এবং কর্তব্য পালন করবেন। আমাদের আর সর্বোচ্চ 10 মিনিট ক্লাস হবে, তো আপনারা 10 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখেন, আশা করি আর প্রবলেম হবে না। 48-এর 3 নং অনুচ্ছেদে কি বলছে? যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কার্য করবে। আর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি 2টা কাজ করতে পারে। কি কি?
56(3) অনুযায়ী হচ্ছে প্রধানমন্ত্রী, এবং 95(1) অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগদান করতে পারে রাষ্ট্রপতি। এই দুইটা কাজ ছাড়া বাকি সব কাজ করতে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় রাষ্ট্রপতির। এটা কই বলছে? এটা বলছে 48(3)-এ। ঠিক আছে, তার মানে কি? এটা একটু দুষ্টামি করলো, নিডস ওয়াইফস অ্যাপ্রুভাল, মানে কি রাষ্ট্রপতির হচ্ছে অ্যাপ্রুভাল নিতে হয়। 48(4)-এ কি বলছে? রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি? খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন রিটেন একটা প্রশ্ন আসলো, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি? এখন একটা ক্যান্ডিডেট লিখলো যে বাংলাদেশের নাগরিক হইতে হবে, বয়স সর্বনিম্ন 35 হইতে হবে, সাংসদ হওয়ার যোগ্যতা থাকতে হবে, পূর্বে কখনো অভিশংসন হয়নি, এরকম। অভিশংসন মানে কি? রাষ্ট্রপতি পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, এরকম সিনারিও। এই চারটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা। এখন যদি প্রশ্ন আসে এটা, আপনি এই চারটা লিখলেন, আরেকটা ক্যান্ডিডেট লিখলো সংবিধানের 48(4) অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, তাইলে যে ক্যান্ডিডেটটা এটা উল্লেখ করবে সে আপনার থেকে 1 মার্ক হলেও বেশি হবে। তাই সংবিধানটা এমন ভাবে পড়বেন যেন রিটেনে এটা নিয়ে উত্তর করতে গেলে একেবারে আর্টিকেল সহকারে আপনারা অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন রাষ্ট্রপতি সংসদে প্রথম অধিবেশনে কি করে? রাষ্ট্রপতি ভাষণ দেন। আর অধিবেশন মুলতবি ঘোষণার ক্ষমতাও কি? রাষ্ট্রপতির। ঠিক আছে, 48(5)-এ কি বলছে? 48 পুরোটাই কিন্তু রাষ্ট্রপতি নিয়ে। আমরা 1, 2, 3, 4 বললাম, আর 5-এ বলছে কি? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র ও নীতি সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে রাখবেন, এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবে। এটা 48(5)-এ বলছে। এটা মোটামুটি রাষ্ট্রপতি নিয়োগ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনুসারে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করবে, রাষ্ট্রপতির যোগ্যতা, এই সবগুলা বলা আছে। 49 নং অনুচ্ছেদে কি বলা আছে? রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মৌকুফ বা স্থগিত করতে পারবে। মানে যে কোনো ব্যক্তিকে যদি আদালত কোনো সাজা দেয়, এটা কিন্তু রাষ্ট্রপতি চাইলে 49 নং অনুচ্ছেদ অনুসারে মৌকুফ করতে পারবে। যেমন ক্ষমা প্রদর্শনের কথা যদি বলি, 49 নং ধারা অনুযায়ী যে কোনো ধরনের ক্ষমা হচ্ছে প্রদর্শন করতে পারবে। এই যে প্রথম আলো একটা আর্টিকেল, রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত হলেন তাহের পুত্র। ঠিক আছে, তিনি হচ্ছে রাষ্ট্রপতি তাকে ক্ষমা দেওয়ার কারণে তার হচ্ছে আহ, যে শাস্তি ছিল এটা কমায় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হয়েছে, তাহলে 22 নং অনুচ্ছেদের সাথে কি এটা সাংঘর্ষিক নয়? যে আদালত একটা রায় দিল, রাষ্ট্রপতি হচ্ছে এই সাজাটা কমাই দিল। এখন রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, ঠিক আছে? তো তার কাজের সাথে মানে তার হচ্ছে এটা রাষ্ট্রই হচ্ছে এটার ক্ষমতা দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে আর আমরা কন্ট্রোভার্সিতে যাব না, যে এটা রাষ্ট্রপতি তার হচ্ছে আহ, চরম ক্ষমতা বলে এই কাজটা করতে পারে। এখন 50 নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতির মেয়াদ। রাষ্ট্রপতির মেয়াদ কতদিন? তিনি কয়দিন রাষ্ট্রপতি থাকতে পারবেন? এটা নিয়ে যদি বলি, এটা হচ্ছে কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর মেয়াদে তার পদে প্রতিষ্ঠিত থাকবে। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উত্তরাধিকারী কার্যকর গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে থাকতে পারবে না। আর স্পিকারের নিকট রাষ্ট্রপতি পদত্যাগ করবে, এবং রাষ্ট্রপতি থাকা অবস্থায় এমপি পদে থাকতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি তিনি এমপি নির্বাচিত হন, তিনি যতদিন রাষ্ট্রপতি থাকবেন তিনি কিন্তু এমপি হতে পারবে না। এখন 51 নং অনুচ্ছেদে বলছে রাষ্ট্রপতি দায়মুক্তি। রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো আদালতে তাকে জবাবদিহি করতে পারবে না। এটা হচ্ছে তার দায়মুক্তি। 52 নং-এ বলছে রাষ্ট্রপতি অভিশংসন, এটা কি সংখ্যাগরিষ্ঠ সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির অভিশংসন হওয়া সম্ভব, মানে রাষ্ট্রপতিকে বহিষ্কার করা যাবে। এখন 52 নং-এ যে অভিশংসন আছে, এটা কিভাবে হয়? যে সংবিধান লঙ্ঘন বা অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসনের চেয়ে সংখ্যাগরিষ্ঠ সাংসদের স্বাক্ষরযুক্ত প্রস্তাবে নোটিশ স্পিকারের নিকট প্রদান করতে হবে। মানে সংসদের সংখ্যাগরিষ্ঠ যেই সদস্য আছে সবার স্বাক্ষরজনিত প্রস্তাব স্পিকারের কাছে দিতে হবে, যে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই অভিযোগ আছে, আমরা এই রাষ্ট্রপতির অভিশংসন চাই। স্পিকার কি করবে? 14 থেকে 3/4 ভোটে অভিযোগ যদি যথার্থ হওয়ার দিন থেকে যদি শূন্য হয়, তাহলে স্পিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। ঠিক আছে, তো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট দাবি তুললেন বিএনপি সাংসদরা, এটা একটা পত্রিকার হেডলাইন দেখতে পাচ্ছেন। এখন অনুপস্থিতি বা প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে হচ্ছে স্পিকার থাকবেন। ধরেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে গেছে বা বিভিন্ন কারণে যদি অনুপস্থিত থাকে,
তাইলে এই ক্ষেত্রে স্পিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে। 50 নং অনুচ্ছেদ, 55 নং অনুচ্ছেদ, মন্ত্রিসভা, দ্য ক্যাবিনেট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী যে রূপ স্থির করবে সেরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। মন্ত্রিসভা যৌথভাবে কার নিকট দায়ী থাকবে? সংসদের নিকট দায়ী থাকবে। সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতি নামে গৃহীত হবে। রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন এবং পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবে। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই একটা একটা এমসিকিউ। ঠিক আছে। আবার রিটেন আসতে পারে যে মন্ত্রিসভা নিয়ে সংবিধানে কি বলা আছে, ধরেন একটা টিকা আসলো, তাহলে 55 অনুচ্ছেদ পুরোটা তুলে দিতে হবে। এখন 56 অনুচ্ছেদে কি বলছে? রাষ্ট্রপতি সকল মন্ত্রীগণকে নিয়োগদান করবে। এছাড়াও 56(2)তে বলছে কি, যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগদান করবে, তবে শর্ত থাকে যে তাদের সংখ্যায় অনূন্য 9 দশমাংশ সংসদ সদস্যের মধ্য থেকে এবং 10 ভাগের 9 ভাগই হচ্ছে হচ্ছে এই যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যারা, এই 10 ভাগের 9 ভাগই হচ্ছে কোত্থেকে? সংসদ সদস্য থেকে নির্বাচন করতে হবে। আর বাকি 10 ভাগের 1 ভাগ কি করতে পারবে? যে তারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য এরকম ব্যক্তি থেকে নিয়োগ দিতে পারবে। কি? মন্ত্রী, প্রতিমন্ত্রী এরকম ব্যক্তিগণকে। আর ওদেরকে কি বলবে? যারা 9 থেকে মানে 10 ভাগের 9 ভাগের থেকে যারা প্রতিমন্ত্রী, মন্ত্রী হবে, তারা তো হচ্ছে এটাই বলা হয়। আর যারা হচ্ছে সংসদ সদস্য না কিন্তু ওদের মন্ত্রী করা হয়েছে, প্রতিমন্ত্রী করা হয়েছে, ওদের টেকনোক্রেট বলা হয়। ঠিক আছে। এরপর 57 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদের মেয়াদের কথা বলা হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আর 5 মিনিটের মধ্যে আমরা লেকচার শেষ করে দিব। তো আপনারা একটু মনোযোগ ধরে রাখবেন যে 57 নং বলছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন অথবা তিনি সংসদ সদস্য না থাকেন। এই দুইটা কারণে প্রধানমন্ত্রী পদ শূন্য হবে। এটা গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। 58-তে কি বলছে? 58 বলছে যে অন্যান্য মন্ত্রীদের মেয়াদ, যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা স্বীয় পদে বহাল না থাকলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। এটা 58 বলছে। আর 58 কি বলছে? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা পঞ্চদশ সংশোধনীতে বিলোপ করা হয়েছে, আবার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা বহাল করছে। ঠিক আছে। এখন স্থানীয় সরকার নিয়ে কিন্তু সংবিধানে বলা আছে 59 এবং 60 নং অনুচ্ছেদে, স্থানীয় সরকার কিন্তু 5 স্তর বিশিষ্ট, গ্রামাঞ্চলে 3 স্তর বিশিষ্ট, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, আর শহরাঞ্চলে 2 স্তর বিশিষ্ট পৌরসভা এবং সিটি কর্পোরেশন। ঠিক আছে। এখন 49 নং স্থানীয় সরকারে কি বলছে? যে স্থানীয় সরকার কি করবে? যে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য থাকবে, এখানে হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা হবে, জনগণের কার্য অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং বাস্তবায়ন করা হবে। এটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। এছাড়াও 60 নং অনুচ্ছেদে বলছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। এখানে কি বলছে? এই সংবিধানের 59 অনুচ্ছেদের বিধানাবলীতে পূর্ণ কার্যকর ক্ষমতা দানের উদ্দেশ্যে সংসদ আইনের দ্বারা উক্ত অনুচ্ছেদে উল্লিখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করিবার ক্ষমতা সহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করবে। তাহলে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা কি? যে সরকার প্রয়োজন হলে তাদের কর আরোপ করিবার ক্ষমতা, বাজেট প্রস্তুত করার ক্ষমতা, নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করবে। ঠিক আছে। এবার সর্বাধিনায়কতা, সুপ্রিম কমান্ড, এটা বলতে কি বোঝায়? বাংলাদেশের প্রতিরক্ষা কর্মসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত। 63 নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ নিয়ে বলছে যে সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। এটা 63 নং অনুচ্ছেদে বলছে। তাইলে যুদ্ধ ঘোষণা করবেন কে? রাষ্ট্রপতি। কিভাবে? রাষ্ট্রপতি নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, সেহেতু সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবে। যুদ্ধ ঘোষণা করবে রাষ্ট্রপতি, কিন্তু এটা কি করতে হবে? সংসদের অনুমতি নিতে হবে। এবার 64 নং অনুচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেল। এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট, অর্থাৎ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক। এই পদটাকে বলে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করবে। এরপরে বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে এবং রাষ্ট্রপতির
ইচ্ছা অনুযায়ী স্বীয় পদে থাকবে এবং পারিশ্রমিক পাবে। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল যোগ্যতা, অ্যাটর্নি জেনারেলের অধিকার এবং তার পারিশ্রমিক নিয়ে বলা আছে। তো প্রধান হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান হচ্ছে কি অ্যাটর্নি জেনারেল। তো বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম এইচ খন্দকার, এবং বর্তমান এবং 18তম অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ রুহুল কুদ্দিস কাজল। ঠিক আছে। এখন রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা। রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ দিতে পারে? রাষ্ট্রপতি 56 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিটেনও আসতে পারে। 56 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়। 64 নং অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয়। 95 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়। 118 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দিতে পারে। ঠিক আছে। আর ইনডেমনিটি বা দায়মুক্তি কি? শাস্তি এড়ানোর আইনি হচ্ছে ব্যবস্থা। সংবিধানে 3 ধরনের দায়মুক্তির কথা বলা আছে। একটা 46-এ বলা আছে যে সরকারি কর্মচারীদের দায়মুক্তি, একটা 51-তে বলা আছে রাষ্ট্রপতি দায়মুক্তি, আর একটা 78-এ বলা আছে সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি। দেখেন আমরা কিন্তু পড়াইছি, মাঝখানে অনেকগুলা অনুচ্ছেদ স্কিপ করছি, এগুলো কিন্তু লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পড়াচ্ছি। ঠিক আছে। তো আজকে আমাদের এটুক পর্যন্তই। আগামীকালকে আমাদের সংবিধানের শেষ ক্লাস, এইখানে কিন্তু আমরা পুরোটা শেষ করে দিব। একটু লেন্দি লাগতেছে সংবিধান। ধরেন যে সংবিধান থেকে তো প্রিলিতে 3 মার্ক আসে, আরো কিছু সাবজেক্ট মিলে হচ্ছে 8-9 মার্ক আসে, আর রিটেন ওইটা নিয়ে আসে। এখন সংবিধানের উপরে যদি আপনি 7-8টা ক্লাস করেন, তাইলে আপনি বাকি টপিকের উপর কিভাবে ক্লাস করবেন? তাইলে আমাদের কিন্তু 2-3টা ক্লাসের মধ্যে সংবিধান কভার করতে হবে, একটা টপিকে বেশি সময় দেওয়া যাবে না, কোনোভাবেই না। আগের ক্লাসের রেকর্ড আমাদের পেজে আছে, এটাও থাকবে, এটাও আমাদের পেজে থাকবে। আপনারা পেজে গেলে রিলস অপশনে গিয়ে পেয়ে যাবেন। আর যদি না পান আমাদের পেজে কমেন্ট করবেন, সাপোর্ট টিম আপনাদের দিয়ে দিবে। ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য, এতক্ষণ উপস্থিত থাকার জন্য। আচ্ছা, এই ক্লাসের স্লাইডটা আজকে দেওয়া হবে না, কারণ এই ক্লাসের কিছু কন্টেন্ট বাকি আছে। কালকে পুরোটা ফিনিশ করে সংবিধান 2 এবং 3 দুইটা স্লাইড একসাথে দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটি তো গঠন হয়েছে, সেক্ষেত্রে সংবিধান সংশোধন হলে কি পূর্বের মুখস্থ করার বিষয়ে কোনো প্রভাব পড়বে কিনা? আগে সংবিধান সংশোধন হোক, এখনো তো হয় নাই, যেটুকু আছে এগুলো ইয়া করুক। আর যেটা বেসিক আছে এগুলো তো দেখবেন, কিছু জিনিস খালি চেঞ্জ হয়। কোন জিনিসটা চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হয়, কি হয়েছে, এটা যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করছে, 7 নং অনুচ্ছেদ বাদ করছে, 44-এ 2 বাদ করছে, এটা মনে রাখতে হবে। বাকি বেসিক জিনিস কিন্তু সবই সেম। ঠিক আছে, তাইলে আমাদের কথা থাকলো আগামীকালকে সংবিধানের শেষ ক্লাস করার পরে আমরা প্রথম ক্লাসের স্লাইডটা দিয়ে দিয়েছি, 2 এবং 3 নাম্বার ক্লাসের স্লাইড একসাথে দিয়ে দিব। আর কালকে ঠিক 9টার দিকে আমাদের ক্লাস শুরু হবে। আর আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্লাসে থাকার জন্য। আগামীকালকের ক্লাসে আপনারা সবাই আমন্ত্রিত। তো টিল দেন ভালো থাকবেন। শুভরাত্রি।